আমাদের এই আন্দোলনটাকে আমি যৌক্তিক বলার আগে আপনাকে বলবো যে আপনি দেখেন যে আজকে বাংলাদেশের সর্বস্তরের সকল ভ্যাট, কাস্টমস এবং ট্যাক্সের কর্মকর্তা কর্মচারীগণ এখানে চলে এসেছেন। বিভ্রান্ত হয়ে কখনো এতগুলো মানুষ একত্রিত হয় না। তো এটি যৌক্তিকতার এক নম্বর কারণ আপনি ভেবে নিতে পারেন। আচ্ছা, যৌক্তিকতার কথা যেহেতু বলেছেন, যৌক্তিকতাটা হচ্ছে এইরকম যে আমরা সংস্কারের পক্ষে, যখন এই বাংলাদেশ নতুন করে গড়ার একটা স্বপ্ন আমরা সকলে দেখি, যখন আমরা চাই যে আমাদের সুন্দর একটি ট্যাক্স কাঠামো করে উঠুক, আমাদের এনবিআরের সংস্কার হোক, এই সংস্কারের পক্ষে যখন কাজ শুরু হয় আমরা প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী খুবই আনন্দিত ছিলাম যে জনগণের সেবা নিশ্চিত হবে এই সংস্কারের মাধ্যমে। এখানে আমলাতান্ত্রিক জটিলতা কমবে, এখানে পাবলিকের যে সার্ভিস সেটিকে নিশ্চিত করা হবে, এখানে ডিজিটালাইজেশনকে প্রাধান্য দেওয়া হবে, এখানে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা রেভিনিউ সার্ভিস গড়ে উঠবে। কিন্তু সেটি না হয়ে যখন দেখা গেল যে আমাদের কিছু সংখ্যক, খুবই অল্প সংখ্যক কর্মকর্তা এটির বিরুদ্ধে চক্রান্ত করে আজকে আমাদেরকে রাস্তায় নামিয়ে এনেছেন। আমরা এই সংস্কারের পক্ষে এবং সুন্দর একটি আপনার অবকাঠামো, অর্থাৎ এই রাজস্ব কাঠামোর পক্ষে যখন আমরা কথা বলতে গিয়েছি, তখন পুলিশ দিয়ে 144 ধারা জারি করেছেন, এখানে আর্মি দিয়ে, তারপরে র্যাব দিয়ে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এটার কারণে আপনি দেখেছেন যে যখনই স্বৈরাচারী কোনো আচরণ হয় বাংলাদেশের মানুষ ফুঁসে ওঠে। তো আমাদেরও আজকে এই প্রতিবাদ এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে। আমরা চাই যে এখানে যোগ্য একটি চেয়ারম্যানকে বসানো হোক, যিনি এই সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর আবেগটিকে বুঝবেন, তিনি এই যৌক্তিকতাটিকে সরকারের কাছে উপস্থাপন করবেন এবং সরকারকে সঠিক পথে গাইড করে আমাদের একটি সুন্দর সুষ্ঠু রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তুলবেন। এটির কারণে আজকে সবার একত্রিত হওয়া। আমরা সকলে চাই যে দেশ যেন কোনোভাবেই চক্রান্তের শিকার না হয়, দেশ যেন সুসংগঠিত থাকে এবং আমাদের ট্যাক্স, কাস্টমস, এটি জানেন যে রাজস্ব বাংলাদেশে যা আহরিত হয় তার প্রায় 85% এই এনবিআর আহরণ করে যায়। এই এনবিআরের যেন কাঠামোটি ধ্বংস না করে, আমরা যেন বহির্বিশ্বের কাছে হাত না পাতি, আমরা যেন আমাদের মেরুদণ্ড উঁচু করে চলতে পারি, এটি আমাদের চাওয়া। কথা নিয়ে যদি বলি, এখন আন্দোলনটাকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আন্দোলনটা শুরুই হয়েছিল রাজস্বের সংস্কারের জন্য। সরকার রাজস্বের সংস্কারের জন্য একটা সংস্কার কমিটি করেছিল, সেই কমিটি একটা সুপারিশমালাও দিয়েছিলেন, যেটা কিনা এখন কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু মন্ত্রণালয় একেবারেই ভিন্ন কনসেপ্টের একটা রাজস্ব সংস্কারের প্রস্তাবনা দিয়ে সেটা ক্যাবিনেটে পাশ করিয়ে সেটা অধ্যাদেশ আকারে পাশ করিয়েছে। আমরা সেখান থেকেই বিরোধিতা শুরু আমাদের। এবং আমাদের এই চেয়ারম্যান, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, প্রতিটা পদে পদে আমরা যখন সরকারের কাছে বারবার বলতে চেয়েছি যে আমাদের যে প্রস্তাবনা, সংস্কার কমিটির যে প্রস্তাবনা, সেখান থেকে অনেকটা সরে গেছে, অনেক দূর সরে গেছে। একটা সর্বগ্রাসী গ্রুপ বাংলাদেশের এই রাজস্ব ব্যবস্থাকে গ্রাস করতে চাইছে, অন্যান্য অনেক কিছুর মতোই। যারা চাচ্ছে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থা ধ্বংস হোক, তারা কারা? আমি আপনাকে শুধু একটা সাধারণ প্রশ্ন করতে চাই, যেখানে একটা সংস্কার কমিটির প্রস্তাবনা আছে, সেখানে কেন ভিন্নরূপ প্রস্তাবনা মন্ত্রণালয় থেকে গেল? যদি তাই হয়, তাহলে লোক দেখানো এই সংস্কার কমিটির দরকার কি ছিল? প্রথম কথা। দ্বিতীয় কথা, সেই সব কমিটির সেই প্রস্তাবিত যে সেপারেশন, সেখানে যে দুটো জায়গায় যারা বসবেন, সেখানেও যেসব চেঞ্জেস আনা হয়েছে খুবই পারপাসিভ। এবং আমাদের এই চেয়ারম্যান সেটাকে এন্ডোর্স করেছেন বারংবার। এবং আমাদের কথাগুলো সরকার পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে উনি প্রচুর ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন, মিথ্যার আশ্রয় নিচ্ছেন। এবং আজকের দিন পর্যন্ত ওনার এই ষড়যন্ত্র এবং ওনার কিছু দোসর আছে, তাদের এই ষড়যন্ত্র থেমে নেই। ভয়, ভীতি এবং অনেক কিছু তারা প্রদর্শন করছেন। এখন ওনার অপসারণ ছাড়া সরকারকে আমরা বারবার বলেছি আমরা আলোচনায় সবসময় বসতে চাই, কিন্তু এই আলোচনাটাকেও উনি বিভিন্ন রকম ক্যামোফ্লেজ করে বিভিন্ন কিছু করে দূরে রাখছেন। এখন আমরা ওনার পদত্যাগ চাই, চেয়ারম্যানের পদত্যাগ। কারণ চেয়ারম্যান ন্যায্য রাজস্ব সংস্কারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, এটি এতদিনে প্রমাণিত। প্রথম পর্যায়ে আপনারা দেখেছেন একটি অধ্যাদেশ করা হয়েছিল, এই অধ্যাদেশটি করা হয়েছিল সকলের মতামতকে উপেক্ষা করে। কাস্টমস ট্যাক্স, ভ্যাট, এটির সবচাইতে বড় স্টেক হোল্ডার আমাদের যে প্রস্তাব সেটাকে কনসিডারেশনে নেয় নাই। রাজস্ব সংস্কার কমিশন করেছিলেন সরকার, সেই রাজস্ব সংস্কার কমিশনের প্রতিবেদনটিকে আপনারাও খুঁজে পাবেন না ওয়েবসাইটে, কারণ এটি প্রকাশিত নয়। আর সকল সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশিত, এটিকে গায়েব করে দেওয়া হয়েছে। কারণ কি করা হয়েছে জানি না, কারণ আমরা দেখতে পাইনি। আপনারা দেখেছেন রাজস্ব সংস্কার কমিশনের 4 জন, ওনারা কিন্তু বিভিন্ন
বক্তৃতায় বক্তৃতায় বলেছেন তারা যে প্রস্তাব দিয়েছিলেন তার 10 ভাগও অধ্যাদেশ। তাহলে কাদের কথা শুনে, কাদের বক্তব্য নিয়ে, কোনো স্টেক হোল্ডারের মতামতকে নেওয়া হয়নি, তাহলে কাদের কথা নিয়ে এই প্রেস বিজ্ঞপ্তি জারি হয়েছিল? তো প্রেস বিজ্ঞপ্তি জারির সময়টিতে বিভিন্ন টায়ারে ওই রাজস্ব বিভাগের প্রধান ব্যক্তি হিসেবে তিনি পুরো সরকারকে মিসগাইড করেছেন। সেটি বুঝতে পেরে সরকার 25শে মে তারিখে কিন্তু নতুন প্রেস বিজ্ঞপ্তিতে সকলকে অংশীদারিত্ব নিশ্চিত করে সংস্কারের রূপরেখা দেয়। সেই অনুযায়ী আমরা কাজ করতে শুরু করেছি। ঐক্য পরিষদের কাজকে বারবার ব্যাঘাত ঘটানো হয়েছে, আমাদের বসতে দেওয়া হয়নি, আমাদের স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা ফ্লোরে মিটিং করেছি, আমরা সরকারের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছি, উনি আমাদের বাধা দিচ্ছেন কেন? আজকে এখানে আমরা আসতে বাধ্য হয়েছি এবং এই কারণেই ওনার অপসারণটা আমরা চাইছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।